রাদিফ কোনো দিকে না তাকিয়ে সোজা তার মায়ের সামনে এসে দাঁড়ায়। রোমানা চৌধুরীর ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন। রাদিফ জড়ানো গলায় তার মাকে বলে, কাঁদছো কেন বলো তো? রোমানা চৌধুরী ছেলেকে জড়িয়েছেন, ছেলের মাথায় মুখে হাত ছুঁয়ে দিয়ে বললেন, তুই এসেছিস বাবা, তোকে যে সামনে থেকে দেখতেই পাবো এটা কখনো কল্পনাই করিনি বাবা। তুই কেমন আছিস? ভালো আছি মা। রাশেদ চৌধুরী রাদিফকে দেখে ঘাবড়ে গেলেন। কেমন চিন্তা জড়িয়ে ধরেছে তাকে। তার প্রশ্ন থেকে যাচ্ছে, এই ছেলে আজকে ফিরে এলো কেন? মিষ্টিকে কি কোনোভাবে এই বিয়েটা করতে দেবে না? আর আজকেই কেন ও ফিরে এলো? যদি মিষ্টির বিয়েটা কোনোভাবে হতে না দেয় তখন? আর এর থেকেও বড় বিষয়, রাদিফ যদি সেই দিনে হওয়া ঘটনাগুলো এখন সবাইকে বলে দেয় তাহলে কি করবে সে? এই ঘরভর্তি লোকদের সামনে তার সম্মানটা কোথায় যাবে? রাদিফ ঠান্ডা মেজাজে টান টান বুক নিয়ে রাশেদ চৌধুরীর সামনে মুখোমুখি হলো। রাশেদ চৌধুরী এই শীতলের মধ্যে ঘামছেন। রাদিফ তার দিকে তাকিয়ে বলে, রাশেদ চৌধুরী যে ভালো আছেন? সবাই রাদিফের কথায় বেশ আশ্চর্য হলো। বাপের বয়সী চাচাকে নাম ধরে ডাকছে এই ছেলে। পাশ থেকে রুবেল চৌধুরী বললেন, রাদিফ উনি তোমার চাচা হয়। রাদিফ তপ্ত শ্বাস ফেলে হালকা হেসে বললেন, বাবা বিয়ে বাড়ি বলে কথা, আমি ওনার সাথে একটু মজা করলাম। আর এইটুকু মজা তো করাই যায় তাই না? রাদিফ চোখ দিয়ে কি যেন ইশারা করলো তিনজন ছেলেকে। একজন ছেলে যার নাম সোহাগ, সে গিয়ে মেন দরজা বন্ধ করে ওইখানে দাঁড়ালো। আরেকজন তার নাম আলিফ, সেই গিয়ে সিঁড়ির উপরে দাঁড়ালো। আরেকজন সে সাজিদ। সাজিদ এসে রাদিফের একটু কাছে দাঁড়ালো। সবাই রাদিফ আর সাইমনের বন্ধু। রাদিফ নিজের কোমরে গুজে রাখা রিভলভার বের করে মুহূর্তে গর্জে উঠে বলে, কেউ কারো জায়গা থেকে নড়বে না। কারো কোনো কথার শব্দ যেন আমার কানে না আসে। আর যদি আমার কথায় নড়চড় হয় তাহলে বলে যাব তোমরা এই চৌধুরী বাড়ির আত্মীয়। পুরো ডাইনিং রুমে 15 জনের মতো লোক হবে। এর মধ্যে বর বাড়ির 3 জন লোক আছে। তুহিনের চাচা মিরন শিকদার, চাচি আসিয়া বেগম আর চাচাতো বোন তুলি। ওনারা কিছুই বুঝতে পারছেন না এই ছেলে হুট করে কোথায় থেকে এলো, কি করতে চায় কিছুই তাদের মাথায় ঢুকছে না। রাদিফ রাশেদ চৌধুরীর দিকে তাকিয়ে কড়া গলায় বলে উঠে, কি ভাবছো আমার ভালোবাসা সস্তা? আমি তোমার মেয়েকে ভালোবেসে যাব, নিজের থেকে কষ্ট পেয়ে যাব, আর তুমি কিনা মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবে? এত সোজা? রাশেদ চৌধুরী এগিয়ে এসে বললেন, রাদিফ কি হয়েছে কি? আজ মিষ্টির বিয়ে, তুমি কি বিয়েটা ভেঙে দিতে চাইছ? রাদিফ উচ্চ কণ্ঠে বলে, হ্যাঁ চাইছি। শুধু বিয়ে ভেঙে দিয়ে ছেড়ে দিব এইটুকু পর্যন্ত নয়, সেই দিন কেন আমি চলে গিয়েছিলাম সেইটাও সবাইকে শোনাবো। রাশেদ চৌধুরী মনে মনে যা ভেবেছিল তাই হলো। রাদিফ যদি এখন সবটা বলে দেয় তাহলে সবার সামনে তার মান সম্মানটা শেষ হয়ে যাবে। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। রাদিফ রাশেদ চৌধুরীর দিকে তাকিয়ে কটকাট গলায় বললেন, আজ সব তছনছ করে দিব, একটাকেও ছেড়ে দিব না, দরকার হলে লাশ পড়ে যাবে। বিয়ে খেতে এসেছো সবাই তাই না? সবার মনে ফুর্তি লাগছে। আমার সাথে বিয়ে না দিয়ে সবাই এই বিয়ে নিয়ে কতটা ফুর্তি করতে পারে আমিও দেখে নিব। সব কয়টাকে জ্যান্ত পুড়তে ফেলবো। সবাই রাদিফের কথা শুনে সত্যি ভয় আছে। এই ছেলের রাগ দেখে মনে হচ্ছে যা বলছে তাই করে দিবে। রাশেদ চৌধুরী মনে মনে বললেন, এখন কি করে পরিস্থিতি সামাল দিব? এই ছেলে যখন একবার বলেছে সব বলে দিবে তাহলে নিশ্চয়ই বলে দিবে। না না, এটা হতে দেওয়া যাবে না। রাদিফকে আটকাতে হবে। এখন রাদিফ যা চায় তাই করতে দিতে হবে। রাশেদ চৌধুরী গলার কণ্ঠ খাদে নামিয়ে বলে, রাদিফ বাবা শান্ত হও, বুঝতে পেরেছি আমাদের ভুল হয়েছে। রাদিফ বাঁকা হেসে বলে, কি ভুল হয়েছে সেটা বলুন, নাকি আমি বলে দিব? রাশেদ চৌধুরী বড্ডই চিন্তায় পড়ে গিয়েছেন। এই ছেলে আজ সব বলে দিবে। রাশেদ চৌধুরী কিছুক্ষণ ভেবে নিচু গলায় বললেন, রাদিফ আমার ভুল হয়েছে তোমার ভালোবাসা না মেনে নিয়ে। আজ চাই তুমি মিষ্টিকে বিয়ে করো। এই শুনে রাদিফ জোরে হেসে উঠে বলে, শাক দিয়ে মাছ ঢাকছেন? আবার মিষ্টিকে বিয়ে করার কথাও ভেবে বলছেন তো? রাশেদ চৌধুরী মাথা নত করে বললেন, হোম ভেবে বলেছি, আমি আজ অনুমতি দিলাম। রাদিফ 1 সেকেন্ডও দাঁড়ায় না তার সামনে। রিভলভার দিয়ে কাজীর দিকে ইশারা করে উঠে দাঁড়িয়ে বলে, কাজী ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। এরপরে রাদিফ সাজিদের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলে, সাজিদ কাজীকে ধরে উপরে নিয়ে আয়। এই বলে রাদিফ তার মায়ের কাছে এসে দাঁড়ায়। মাকে বলে, মা আমার রুমে চাবি দাও। রোমানা চৌধুরী বললেন, তুই একটু দাঁড়া, আমি নিয়ে আসছি, তাড়াতাড়ি নিয়ে এসো। রোমানা চৌধুরী নিজের রুমে গিয়ে ছেলের রুমে চাবি নিয়ে এলেন। তিনি রাদিফের রুমে কাউকে ঢুকতে দেয় না, তালা দিয়ে রাখেন, চাবিও আলাদা করে নিজের কাছে রাখেন। কয়েকদিন পর পর তিনি নিজেই রাদিফের রুমটা পরিষ্কার করেন। রাদিফ তার মায়ের থেকে চাবি নিয়ে হন হন করে সিঁড়ির কাছে যায়। সাজিদ কাজীকে ধরে নিয়ে রাদিফের পেছন পেছন হাঁটা দেয়। রাদিফ পেছনে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে কড়া গলায় বলে, বিয়ে যার সাথে হওয়ার কথা ছিল তার সাথে হবে না। আপনারা খেয়ে যেখান থেকে এসেছেন চলে যান। আর লাস্ট কথা, রাশেদ চৌধুরী একটু খেয়াল রাখবেন কেউ যেন ওপরে না আসে, মাথা খুব গরম। যদি কেউ ওপরে আসে তাকে একবারে উপরে পাঠিয়ে দিব। রাশেদ চৌধুরী ধপ করে বসে পড়লেন। তার পাশে এসে মিরর শিকদার বললেন, ভাই এগুলো কি? মিষ্টির বিয়ে এই ছেলেটার
সাথে হবে। এইদিকে তুহিনের কি হবে? আপনি কি করছেন আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। এইদিকে রাহা বিছানায় উভয়ে শুয়ে শুয়ে কাঁদছে। রাজ এতক্ষণ নিচেই ছিল, সাইমনের সাথে কথা বলে এলো। সাইমন রাদিফের কোনো খবর দিতে পারলো না, বলল সেও জানে না রাদিফ কোথায়। কিন্তু এটা রাজের কেন যেন কোনো মতে বিশ্বাস হলো না। রাজ রাহার পাশে উভয় শুলো। এরপরে রাহার মুখের সামনে গিয়ে বলে, কাঁদছো কেন? রাহা মুখ তুলে বলে, মিষ্টির জন্য। আপুর যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যায় তখন কি হবে? রাজ নিজেই বসে রাহাকে বসিয়ে বলে, আগে এত কিছু ভেবে কান্না করছো কেন? দেখো না কি হয়। রাহা নাক টেনে রাজের দিকে তাকিয়ে ঝাড়ি মেরে বলে, আর কি দেখবো? হ্যাঁ, বিয়ে হয়ে গেলে জামাই দেখবো? তুমি শান্ত হও। অনেকক্ষণ আগে বাবা বলল জামাইকে কে যেন ষড়যন্ত্র করে ভুলভাল একটা জায়গায় রেখে এসেছে এবং জামাইয়ের গাড়িটার চাকা গুলি করে পাঞ্চার করে দিয়েছে যেন তারা আসতে না পারে। পরে নাকি বাবা গাড়ি পাঠিয়েছে, সেইখান থেকে তাদের আসতে বাংলাদেশে তখন আরো রাত হবে। রাহা আবারও নাক টেনে বলে, ভালোই করেছে। যে এই কাজটা করেছে তাকে কি বলে যে ধন্যবাদ দিব? আল্লাহ তুমি লোকটার সাথে একদিন দেখা করিয়ে দিও, আর আল্লাহ বিয়েটা যেন না হয়। রাজ বলে, আল্লাহ আল্লাহ করো, দেখো কি হয়। আর আমি বাবাকে বলছি বিয়ে পড়ানো কিছুক্ষণ আগে যেন আমাকে কল দেয়। আমি তখন কথা বলে হলেও বিয়েটা ভেঙে দিব, দরকার হলে উল্টো পাল্টা বাদিয়ে দিব। চৌধুরী বাড়ির ছেলে আমিও। রাদীপ নিজের সাথে সাজিদ আর কাজীকে নিয়ে তার নিজের রুমে ঢুকলো। রুমটায় ঢুকে কাজীকে সোফায় বসতে বলে। এরপর সাজিদকে বলে, তুই বাইরে গিয়ে দেখবি কোন রুমে মিষ্টি বসে আছে। তাকে গিয়ে বলবি যে তুই বরপক্ষের তুহিনের বন্ধু। তারপর কি বলবো? মিষ্টিকে বলবি যে তুহিন তোকে পাশের রুমে ডাকছে, আলাদা করে কথা বলতে চায়। ঠিক আছে তুই বস, আমি ওকে গিয়ে বলছি না, ওকে সাথে করে নিয়ে আসবি। আর ওর সাথে কেউ আসতে চাইলে বলবি পার্সোনাল কথা বলবি, একাই ডেকেছে। আর পারলে রুমগুলো লক করে আসি। সাজিদ চলে যায় রুম থেকে। পরপর দুইটা রুমের পরের রুমেই দেখতে পায় মিষ্টি বসে আছে, সাথে দুইজন মেয়ে, হয়তো বান্ধবী হবে। সাজিদ রুমের দরজার সামনে এসে বলে, ভাবি আসবো? মিষ্টি হালকা হেসে বলে, হ্যাঁ আসুন। সাজিদ মিষ্টির সামনে এসে বলে, ভাবি আসসালামু আলাইকুম। মিষ্টি আস্তে করে সালামের উত্তর দেয়। সাজিদ মিষ্টিকে বলে, ভাবি আমি বরপক্ষ মানে তুহিনের বন্ধু। তুহিন আমাকে পাঠালো, বলল আপনার সাথে পার্সোনাল কথা বলবে, একটু তাড়াতাড়ি যেতে বলেছে। পাশ থেকে মিষ্টির একজন বান্ধবী রিমু বলে, দুলাভাইকে এখানে আসতে বলুন। সাজিদ হেসে এসে বলে, আপনারা এখানে আসেন বলে আপনাদের দুলাভাই এখানে আসবে না, ভাবিকে পাশের রুমে যেতে বলেছে। মিষ্টির দুই বান্ধবী রিমু আর প্রিমা দুজনই এই কথা শুনে বেঞ্চি কাটে। প্রিমো মিষ্টিকে বলে, এই যা তোর জামাই ডাকছে শুনে আয়, এরপর আমরা ওনাকে ধরে ইচ্ছে মতো ঝাড়বো। এই শুনে সাজিদ মনে মনে বলে, ঝাড়িস, আগে ওর পাশে ঘেঁষতে পারিস কিনা এটাই দেখ। মিষ্টি মনে মনে চেয়েছিল তুহিন এলে নিজেই ডেকে কথা বলবে, বিয়েটা সে করতে চায় না সেটাই বলে দিবে, যা হবার হবে, জোর করে তো আর বিয়ে করতে পারবে না। রাদীপের অপেক্ষায় থেকে তা নিজেই কিছু বলতে পারছে না। যদি রাদীপ বলতো না করতে তাহলে নিজেই বিয়ে ভেঙে দিত। আর রাদীপের আশায় বসে থেকে কিচ্ছুই বলতে পারেনি, এখন আর বসে থাকতে চাইবে না। মিষ্টি এই সুযোগ বলে দিতে হবে সবটা। মিষ্টি বিছানা থেকে নেমে সাজিদকে বলে, ভাইয়া চলুন, আমারও তার সাথে কথা বলার আছে। এই শুনে প্রিমা রিমুকে বলে, আর এখন কিনা কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। মিষ্টি চোখ পাকিয়ে তাকালো দুজনের দিকে, দুজনেই চুপ হয়ে গেল। মিষ্টি চলে গেল সাজিদের পিছন পিছন। সাজিদ দুই পা পিছিয়ে রুমটা লক করে দিয়ে মিষ্টির পেছনে হাঁটা দিল। মিষ্টি পেছন ফিরে সাজিদকে বলে, কোন রুমে আছে উনি? সাজিদ রাদীফের রুমটা দেখিয়ে বলে, ওই যে ওই রুমটায়। মিষ্টি দাঁড়ালো। ওই রুমটায় রাদীফের, যেটা তার ছোট আম্মু তালা দিয়ে রাখে সবসময়, কিন্তু ওইটা খুলে তুহিনকে ঢুকতে দিল কি করে? আর ছোট আম্মু তো বাড়ির লোকদেরও ঢুকতে দেয় না, আর সেখানে তুহিনকে কি করে ঢুকতে দিল? মিষ্টি কথাগুলো মনে মনে আওড়ালো। সাজিদকে বলে, ভাইয়া কি বলছেন, ওই রুমে আছে উনি? আর আপনি দাঁড়ালেন কেন? আসুন। ভাইয়া ওই রুমটা কে খুলে দিয়েছে? রুমটা এসে দেখি খোলা, আর বরের জন্য এই রুমটা ব্যবস্থা করা হয়েছে। মিষ্টি আর কথা বাড়ালো না, তার কাছে বেশি সময় নেই, তাই সাজিদের সাথে চলে গেল। রুমের সামনে এসে দেখে বাহিরে কাজী দাঁড়িয়ে আছে। সাজিদ তাকে দেখে বলে, আপনি এখানে দাঁড়িয়ে কেন? ভিতরে চলুন। উনি বলল কিছুক্ষণ পরে যেতে, সেই নাকি মেয়ের সাথে একান্ত কথা বলবে। ও, এবার বুঝেছি। সাজিদ মিষ্টির দিকে তাকিয়ে বলে, ভাবি আপনি ভিতরে গিয়ে কথা বলুন। মিষ্টি রুমের ভিতরে ঢুক, সামনেই পড়ে কালো ব্লেজার কালো প্যান্ট পরা একটা লোক দাঁড়িয়ে, উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট, ধোয়া উঠছে লোকটার মুখ থেকে। মিষ্টি বেশ আশ্চর্য হলো, তুহিন এই পোশাকে এসেছে, আবার সিগারেটও খাচ্ছে। মিষ্টি আন্দাজ করতে পারলো লোকটা তুহিন না। সে পেছন না ফিরে মিষ্টিকে বলে উঠে, দরজা বন্ধ কর। মিষ্টি কথাটা ভালোভাবে না শুনে দরজা বন্ধ করে দেয়। পরক্ষণে মাথায় স্মরণ হয় তাকে তুই করে বলেছে।
কিন্তু তুহিন তো তুই করে বলে না। তবে কি এটা তুহিন না? মিষ্টি সাথে সাথে বলে আপনি কে? রাদীপ সিগারেটের শেষ টান দিয়ে সেটা ফেলে দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে পেছন ফিরে, মুখে তার বাঁকা হাসি। মিষ্টির চোখের সামনে রাদীপকে দেখে চমকে উঠল। রাদীপ চট করে মিষ্টির সামনে এসে দাঁড়ালো, এরপর চোয়াল শক্ত করে মিষ্টির গালে থাপ্পড় মারলো। একটা না, পরপর 3টা থাপ্পড় মারলো। মিষ্টি 2 গালে হাত রেখে রাদীপের দিকে তাকিয়ে রইল। চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো তার। রাদীপ মিষ্টির দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছেড়ে চিবিয়ে চিবিয়ে বলে উঠে, মনে রং কত, নতুন জামাইয়ের সাথে দেখা করতে এসেছে। যে শুনেছে তুহিন ডেকেছে আর অমনি দৌড়ে চলে এসেছে। কত দরদ, মনে হচ্ছে তোকে গলা টিপে মেরে দেই। মিষ্টি ড্যাব ড্যাব করে রাদীপের দিকে তাকিয়ে রইল, না জেনে রাদীপ কি বলেছে তাকে। কষ্ট হচ্ছে, তবুও মিষ্টির কোনো আফসোস নেই। রাদীপ যে ফিরে এসেছে এই অনেক। রাদীপ বিছানায় বসে পড়ল। মিষ্টি রাদীপের দিকে ঘুরে দাঁড়ায়, নিচু সুরে বলে, তুমি তো আসছিলে না, তাই আমি তুহিনের সাথে কথা বলতে এসেছিলাম। আমি ওকে বলতে চেয়েছিলাম বিয়েটা না করার জন্য। রাদীপ তপ্ত শ্বাস ফেলে বলে, চোখ মুছে সোফায় গিয়ে বস। মিষ্টি ধীর পায়ে এগিয়ে গিয়ে সোফায় বসে। রাদীপ উঠে দাঁড়িয়ে দরজা খুলে সাজিদকে উদ্দেশ্য করে বলে, সাজিদ ভিতরে আয়। সাজিদ কাজীকে নিয়ে ভিতরে আসে। রাদীপ গিয়ে মিষ্টির পাশে বসে পড়ে। সাজিদ বলে, রাদীপ, কাজী বলল বিয়ের সাক্ষী লাগে 2 জন, আমি আলিফকে ডেকে আনছি। যা। সাজিদ আলিফকে ডেকে নিয়ে আসে, রুমের দরজাও লাগিয়ে দেয়। কাজী বিয়ে পড়াতে শুরু করে। কাজীর শেষ বাক্যে মিষ্টিকে কবুল বলতে বলে, বলো মা আলহামদুলিল্লাহ কবুল। মিষ্টি 1 সেকেন্ডও দেরি করলো না, রাদীপের হাত শক্ত করে ধরে সাথে সাথে বলে উঠে, আলহামদুলিল্লাহ কবুল। কাজী লোকটা হেসে বলে, আরেকবার বলো আলহামদুলিল্লাহ কবুল, আরেকবার আলহামদুলিল্লাহ কবুল। কাজী সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। একই সাথে রাদীপকেও বলতে বলা হয়। রাদীপ ঠিক এইভাবে বলে। কাজী বিয়ে পড়ানোর পর্ব সম্পূর্ণ করে চলে যায়। রাদীপ মিষ্টির আসার আগে কাজীটাকে টাকা দিয়ে বসিয়ে রাখছিল। সাজিদার আলিপ ও রাদীপের সাথে হাত মিলিয়ে কংগ্রেচুলেশন বলে চলে যায়। ঠিক তখনও রাদীপ এক হাত শক্ত করে ধরেছিল মিষ্টি। রাদীপের ফোন বেজে ওঠে, তাই মিষ্টি হাত ছেড়ে দিয়ে দাঁড়ায়। মিষ্টি তো মহা খুশি, তার খুশি প্রকাশ করা কোনো ভাষাই পাচ্ছে না। রাদীপ তার আরেকটা বন্ধু রোহান, রাদীপকে তার আরেকটি বন্ধু রোহান আজ তার বন্ধুগুলো ছিল বলেই এই প্ল্যান সাকসেস করতে পেরেছি। রাদীপ কল রিসিভ করে, হ্যালো রাদীপ, তুই কি বাড়িতে? কেন? তোর লাগেজ রয়েছে, নিয়ে আসছি আমি। ঠিক আছে, নিয়ে আয়। রাদীপ ফোন কেটে দিয়ে পেছন ফিরে দাঁড়াতেই মিষ্টি এসে তাকে জড়িয়ে ধরে। মিষ্টি কাঁদছে। রাদীপও হাত উঠিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে। রাদীপ ধীর গলায় বলে উঠে, অনেক কেঁদেছিস, তোকে আর কাঁদতে দেব না, তাকা আমার দিকে। মিষ্টি মাথা তুলে তাকায়। রাদীপ আদেশ করে বলে, চোখের পানি মোছ, এই নে টিস্যু। মিষ্টি টিস্যু নিয়ে চোখের পানি মুছে ফেলে। রাদীপ বলে, তোকে যদি এরপরে কোনো কারণে কাঁদতে দেখি তাহলেই তোর খবর আছে। এখন তোর ওপর সম্পূর্ণ অধিকার আমার, এখন আমার অনুমতি ছাড়া কাঁদতেও পারবি না। মিষ্টি মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, আর কাঁদতে দেখবেন না। এখন এই দিকে ছবি তুলবো। রাদীপ মিষ্টিকে সাথে নিয়ে সেলফি তোলে। সেটা সাথে সাথে রাজের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেয়, সাথে সাইমনের হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠিয়ে দেয়। সাইমন দেখে সাথে সাথে মেসেজ দেয়, ভাই কংগ্রেচুলেশন, এবারের মতো বেঁচে গেলি। যদি মিষ্টিকে বিয়ে না করতি তাহলে তোর খবর ছিল। আর ভাই তোরা অনেক ভালো থাক, তোদের বিবাহ জীবন সুখের হোক। এই মেসেজ পড়ে রাদীপ কিছু লিখতে যাবে, ঠিক তখনই সাইমন আবারও আরেকটা মেসেজ দেয়, ভাই তোর খাট কি নতুন? এই মেসেজটা পড়ে রাদীপ দাঁতে দাঁত চেপে মেসেজ লিখে, শালা তোর বউ নিয়ে এসে পরীক্ষা করে জাস্ট নতুন নাকি পুরানো। সাইমন রাদীপের মেসেজ পড়ে হাসতে থাকে, এরপরে কল দেয়। রাদীপ কল রিসিভ করে কানে নিয়ে সাইমন বলে, ভাই কি করছিস এখন? ভাবি কি তোর সাথে আছে? রাদীপ মিষ্টির দিকে তাকিয়ে বলে, সাথে আছে। একটু লাউডে দে, কংগ্রেচুলেশন বলি। রাদীপ লাউডে দেয়। ওপাশ থেকে সাইমন বলে, ভাবি কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। এরপর রাদীপ ফোনটা লাউড স্পিকার অফ করে ব্যালকনিতে চলে যায়। রাহা আর রাজ কোথায়? রুমে আছে? ও ভাই, ওদের দেখে রাখিস। আর আমি এখন তাহলে রাখছি, পরে কথা বলবো। এই রাদীপ শোন, একটা কথা শোন। কি বল? সাইমন হেসে হেসে বলে, ভাই তোর যে রাগ, মনে তো হয় না আজ এত ঝামেলা করে বইয়ের সাথে কিছু করবি। মাথায় রাগ উঠতে থাকবে। ভাই বাসর রাতের বিড়াল বাসর রাতেই মারিস। এই শুনে রাদীপ ধমকিয়ে উঠে বলে, শালা ফোন রাখ। রাদীপ ফোন নিজেই কেটে দিয়ে রুমে আসে। এরপর মিষ্টির হাত ধরে ওকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সিঁড়ির রেলিং এর কাছে এসে দাঁড়ায় মিষ্টিকে নিয়ে। রাদীপ সবাইকে অ্যালার্ট করে ওপর থেকে একটা ফুলদানি নিচে ফেলে দেয়। সবাই বিকট শব্দ পেয়ে ভাঙা ফুলদানির দিকে তাকায়। ঠিক তখনই রাদীপ আরেকটা ফুলদানি ফেলে দেয়। সবাই এর ওপরই তাকায়। রাদীপ আর মিষ্টিকে দেখে সাইমা চৌধুরী আর রোমানা চৌধুরী দুজনের দিকে তাকিয়ে হেসে উঠল। আবার কেউ কেউ ওদের দেখেও অবাক হলো। তুহিনের বাড়ির লোক ওদের দেখে রেগে গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল। চলে যেতেন, কিন্তু তুহিনটা আসছে না বলে ওদের অপেক্ষায় রয়েছে। রাদীপ রাশেদ চৌধুরীর দিকে তাকিয়ে থেকে উদ্দেশ্য করে বললেন, দেখলে তো আমি আমার ভালোবাসা পেয়ে ছাড়লাম, তুমি কিচ্ছুটি করে আমাদের আলাদা রাখতে পারলে না। রাশেদ চৌধুরী নিচু সুরে বলেন, তোমাদের ভালোবাসার কাছে আমি ব্যর্থ।
রাদীপ বাঁকা হেসে বলে, যাক, যা হয় ভালোর জন্যই হয়, কথা বাড়াতে চাইনি। আমার মানে এই বাড়ির ছেলে আর এই বাড়ির বড় জামাইয়ের খিদে পেয়েছি, 5 মিনিটের মধ্যে যেন খাবারের উপরে আসে। এই বলে রাদীপ আবার মিষ্টিকে নিয়ে নিজের রুমে চলে যায়। রাহা আর রাজ দুজনেই শুয়ে আছে। রাহা রাজের বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে, ঘুমায়নি। রাজ হাত বাড়িয়ে ফোন নিয়ে রাদীপের পাঠানো ছবিটা দেখা মাত্রই রাহাকে ডেকে বলে, এই ওঠো তো, দেখো কি দিয়েছে রাদীপ। রাহা পট করে মাথা উঠিয়ে বসে, রাজও বসে। এরপর ছবিটা রাহাকে দেখায়। রাহা ছবিটা দেখে খুশিতে কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছে না, প্রায় লাফাতে থাকে। বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে আবারও রাজের কাছে এসে জোর করে বলে উঠে, ইস, কি যে খুশি লাগছে, খুশিতে কি যে করতে ইচ্ছে করছে। রাহা খুশিতে রাজের গালে চুমু খেয়ে জড়িয়ে ধরে বলে, ভাইয়া অবশেষে বিয়ে করেছে মিষ্টিকে, জানো খুব খুব খুশি হয়েছি। রাহা এই বলে সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, চলো সাইমন ভাইয়াকে আর মেটকে বলে আসি, তাড়াতাড়ি চলো। রাজ নেমে যায় রাহার সাথে। রাহা খুশিতে প্রায় নাচতে নাচতে যাচ্ছে। রাজ ওকে ধরে বোঝানোর কণ্ঠে বলে, আস্তে আস্তে হাঁটো, তুমি কি ভুলেই যাচ্ছ তোমার মাঝে আরো একজন আছে, এভাবে হাঁটতে গিয়ে যদি পড়ে যাও তখন ব্যথাও পাবে তো। রাহা রাজকে ধরে দোপাটি দাঁত বের করে হেসে বলে, আসলেই খুশিতে মনেই ছিল না, আর অমন করে হাঁটবো না, চলো। রাদীপ মিষ্টিকে নিয়ে রুমে আসে। মিষ্টি বিছানায় বসে। রাদীপ আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে দেখতে মিষ্টিকে উদ্দেশ্য করে বলে ওঠে, খেয়েছিস? না, খাসনি কেন? তোকে খেতে দেয়নি কেউ? দিয়েছিল, ইচ্ছে হয়নি, খাইনি। রাদীপ আর মিষ্টি চলে যাওয়ার পরেই রাশেদ চৌধুরী সাইমা চৌধুরীকে বললেন, তুমি আর ভাবি মিলে রাদীফের জন্য খাবার নিয়ে যাও, আর রোবেল তুই রাদীফের বন্ধুগুলোর খাবার ব্যবস্থা কর। রোবেল চৌধুরী রাদীফের বন্ধুদের ডেকে সাথে নিয়ে চলে যায়। সাইমা চৌধুরী ও রাশেদ চৌধুরীর কথায় সম্মতি জানিয়ে রোমানা চৌধুরীকে নিয়ে চলে যায়। রাদীফের জন্য খাবার নিয়ে উপরে আসে দুজনেই যে কতটা খুশি হয়েছে বলার বাহিরে। তারা দুজনেই রাদীফের রুমে ঢুকে মিষ্টি বিছানায় বসেছিল। রাদীপ তখন ওয়াশরুমে ছিল। দুজনের খাবার সোফায় টেবিলে রেখে মিষ্টির কাছে আসে। সাইমা চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠেন, আল্লাহ তোমাদের আবারও এক করেছে, দোয়া করি তোরা যেন ভালো থাকিস। রোমানা চৌধুরী কান্নামাখা গলায় বলে ওঠেন, ভাবতেও পারিনি ও এভাবে ফিরে এসে তোকে বিয়ে করবে। সাইমা চৌধুরী মিষ্টির হাত ধরে বললেন, ওর আজ রাগ উঠে আসে, ও যা বলবে তাই করিস, মিলেমিশে থাকি। আর এখন যাই, এই রুমানা চল হোম, চলো ভাবি, ওদের নিজেদের মতো থাকতে দাও। দুজনই চলে গেল। রাতে ওয়াশরুম থেকে বের হলো। ব্লেজার খুলে ওয়াশরুমে গিয়েছিল, এখন শুধু কালো টি শার্ট আর কালো প্যান্ট পরে রয়েছে। মিষ্টি একধানে রাদীফের দিকে তাকিয়ে আছে। এই বেশে এত সুন্দর লাগছে রাদীপকে, যেন চোখ ফেরানো মুশকিল মিষ্টির কাছে। রাদীপ টাওয়াল রেখে মিষ্টির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমাকে দেখা বাদ দিয়ে চুপচাপ খেয়ে নে। মিষ্টি চোখ নামিয়ে বলে, তুমি আগে খেয়ে নাও তারপরই খাবো। রাদীপ বাঁকা হেসে বলে, বাবা এখন থেকে আমাকে মেনে চলা শুরু করেছিস, খুব ভালো। মিষ্টি নাক মুখ কুচকে বলে ওঠে, মানে আমার এতে কিছু বলার সময় নেই, খিদে পেয়েছে। রাদীপ খেতেই বসে পড়ে। সে এয়ারপোর্ট থেকে বেরিয়েছিল, এরপর শুধু বিয়েটাকে আটকানোর জন্য কত কিছু করে যাচ্ছে। রাদীপের খাওয়া শেষ হওয়ার পরই উঠে দাঁড়ায়, হাত ধুয়ে আবারও ওয়াশরুমে ঢুকে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টিস্যু দিয়ে হাত মুছে বিছানা থেকে ব্লেজার নিয়ে পরে নেয়। এরপর মিষ্টির দিকে তাকিয়ে বলে, রুমের দরজা ভেতর থেকে লাগিয়ে চুপচাপ খেয়ে নে, আর হ্যাঁ, আমি ছাড়া অন্য কেউ এলে দরজা খুলবি না, মাথায় থাকে যেন। মিষ্টি উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে। রাদীপ ফোনটা বিছানায় রেখে চলে যায়। মিষ্টি রুমের দরজা লাগিয়ে খেতে বসে পড়ে। বিয়ের চিন্তায়, রাদীপের চিন্তায় খাওয়াই ভুলে গিয়েছিল। এখন আর ওর কোনো চিন্তা নেই, রাদীপকে পেয়ে গিয়েছে, আবার তার সাথে বিয়েও হয়ে গিয়েছে। এরপর এগিয়ে এসে সোফায় পায়ের উপর পা তুলে বসে। রাশেদ চৌধুরী ওর একটু দূরেই বসেছিল। তিনি রাদীপকে দেখে মাথা নত করে বসে রইলেন। রাদীপ আয়েশি ভঙ্গিতে বসে রইল। আশেপাশে কেউ ওকে কিছু বলার সাহস পাচ্ছে না। এদিকে খাওয়ার প্যান্ডেলে বলতে ছাদে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। সেইখানে বসে বিয়ের খাবার খাচ্ছে রাদীপের বন্ধুরা। আলিফ খেতে খেতে আয়েশি সুরে বলে, বন্ধুর বিয়ে খাচ্ছি, ইস কত পরিশ্রম করে এই খাওয়া, সাইমন থাকলে কি যে ভালো লাগতো, মিস করে গেল। সাজিদ বলে, সাইমন নে তো কি হয়েছে, ওর ভাগেরগুলো আমি খাবো। দুজনের কথার মধ্যে রুবেল চৌধুরী আসলেন। তিনি তিনজনকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? সাজিদ মাথা নাড়িয়ে বলে উঠে, না না আঙ্কেল, কোনো অসুবিধা হচ্ছে না। রুবেল চৌধুরী হাই তুলে একটা লোককে ডাক দিলেন। এরপর সেই লোকটা বললেন, ওদের যা যা লাগে দাও, আর ওদের খাওয়ার যেন কোনো কোটি না রাখে। ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি এখানে। রুবেল চৌধুরী চলে গেলেন। আর সাথে সাথে লোকটা ওদের বলে উঠে, তোমাদের কিছু লাগবে? সাজিদ বলে উঠে, হোম লাগবে, এই যে দেখো প্লেটের মাংস নেই, রোস্ট নেই, লোকটা এক্ষুনি নিয়ে আসছি বলেই সাথে সাথে চলে গেল। সোহাগ সাজিদকে হালকা ধাক্কা দিয়ে বলে, তুই কি বলেছিস, চেয়ে চেয়ে খাবি? সাজিদ আস্তে করে ধমক দিয়ে বলে, চুপচাপ খেয়ে যা, এত কথা বলিস কেন? এমনিতেও সকাল থেকে এইটা সেইটাই করে যাচ্ছি,
খাবো না তো কি করব। আর তোরা তো বিয়ে করে খাওয়াবিও না। রাদিফের বেলায় যখন সুযোগ পেয়েছি তাহলে হাতছাড়া করব কেন? বলতে সেই লোকটার সাথে আরো একটা লোক আসে। দুজনে দুই হাতে প্লাউ, রোস্ট মাংস, আবারও খাবার। খাওয়ার মাঝে আলী বলে ওঠে, তোরা কি রোহানের কথা ভুলে গিয়েছিস? বেচারাও তো আমাদের সাথেই ছিল। ইস, সাইমনের মতো ইউ মিস করে গেল। তোর বেচারার কাজ শেষ হয়নি, হলেই দেখবি চলে আসবে। সাজিদ ফোন বের করে তিনজনে মিলে একটা ছবি তোলে। সেই ছবিটা স্টোরি দেয়, বাম হাতে ক্যাপশন লিখে বন্ধুর বিয়ের দাওয়াত খাওয়া ডান। হঠাৎ চৌধুরী বাড়িতে বর বেশে হুড়মুড়িয়ে ঢুকে তুহিন, পেছনে সোহেল শিকদার আর নয়ন। রাত হওয়ার কারণে তুহিনের চাচা চলে গিয়েছেন, আর থাকবেনি বা কেন। তখন ডাইনিং রুমে ছিল রাশেদ চৌধুরী, রুবেল চৌধুরী আর রাদিফ, আর কেউ নেই। রাদিফের কথায় সবাই নিজেদের রুমে চলে গিয়েছে। তুহিন, সোহেল শিকদার আর নয়ন ডাইনিং রুমে সেই রায়হান নামের ছেলেকে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল। এই ছেলে ওদের ভুল জায়গায় রেখে গাড়ির চাকা পাঞ্চার করে দিয়ে এসেছে। সোহেল শিকদার রাগী কণ্ঠে রাদিফকে বলে, এই ছেলে তুমি এইখানে কি করছো? আর রাশেদ, জানিস এই ছেলে আমাদের ওইখানে রেখে এসেছিল। রাশেদ চৌধুরী ও রুবেল চৌধুরী একটু অবাক হলেন না, তারা জানতেন এটা রাদিফেরই কাজ। সোহেল শিকদার রাদিফের দিকে তাকিয়ে বললেন, কি দরকার ছিল তোমাদের এইসব করার? আর রাশেদ, ও এই বাড়িতে কি করে? আর তুই কিছু বলছিস না কেন? রাদীপ চোয়াল শক্ত করে বসে রইল। রাশেদ চৌধুরী বললেন, ও এই বাড়ির ছেলে, ও রুবেলের একমাত্র ছেলে রাদিফ, ওকে কি বলবো? সোহেল শিকদার কপালে ভাঁজ ফেলে বললেন, কি বলছিস? ও রুবেল ভাইয়ের ছেলে? তাহলে তো আমাদের সাথে এমন করলো কেন? কতটা সময় পেরিয়ে গেল বিয়ের, নিশ্চয়ই সবাই এমন কি কাজেও চলে গিয়েছে। রাশেদ চৌধুরী ইতস্তি নিয়ে বললেন, হোম, কাজে বিয়ে পড়িয়ে চলে গিয়েছে। তুহিন এগিয়ে এসে বলে, আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে? ওর বিয়ে আমার সাথে হওয়ার কথা ছিল, আমি এইখানে, তাহলে কার সাথে বিয়ে পড়িয়ে চলে গিয়েছে? রাশেদ চৌধুরী রাদিফের দিকে এক নজর তাকিয়ে সোহেল শিকদারকে বললেন, রাদিফ আমার মেয়েকে ভালোবাসতো, আমি ওদের আলাদা করে দিয়েছিলাম। এরপরে রাদিফ আজ ফিরে এসে তাদের সাথে এমন করেছে। এরপর রাদিফ ফিরে এসে আজ তোদের সাথে এমন করেছে, আর রাদিফের সাথে মিষ্টির বিয়ে দিয়েছি। সোহেল শিকদার সাথে সাথে বললেন, কি বলছিস সেগুলো? রাদিফ চৌধুরী নিচু গলায় বললেন। রাশেদ চৌধুরী নিচু গলায় বললেন, বন্ধু তুই মাথা ঠান্ডা কর, আমাকে বলতে দে। ওদের বিয়ে দেওয়া ছাড়া আমার হাতে আর কোনো পথ ছিল না। ওরা দুজন দুজনকে ভালোবাসতো, ওদের আলাদা করেছিলাম ঠিক, কিন্তু ওদের ভালোবাসার কাছে আমি ব্যর্থ। ভেবে দেখ, মিষ্টি আর তুহিনের বিয়ে হতো ঠিকই, কিন্তু মিষ্টি রাদিফকে মন থেকে সরিয়ে কোনোদিনই তুহিনকে মেনে নিতে পারতো না, আর ওদের সুখেও থাকতে পারতো না, এমনকি তুহিনও সুখে থাকতে পারতো না, আর রাদিফও সুখে থাকতে পারতো না। তাই ওদের তিনটা জীবনই নষ্ট হওয়ার মতো ভুল থেকে আগেই ভুলটা শুধরিয়ে নিয়ে রাদিফ আর মিষ্টিকে এক করে দিয়েছি। আর তুহিন বাবা, তুমি আমাকে মাফ করে দাও, তবে তোমার জীবন নষ্ট হওয়া থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছি। রাশেদ চৌধুরী ও রুবেল চৌধুরী সোহেল শিকদারকে বোঝালেন। তিনি প্রথমে রাগী ছিলেন ঠিক, কিন্তু পরে আর রাগ করে থাকতে পারলেন না। তিনি একদিকে বেশ নরম মনের মানুষ, তিনি সবটা বুঝতে পেরে বললেন, যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভালো থাকুক মিষ্টি রাদিফের কাছে, আল্লাহ ওদের কষ্টের পরে সুখ দিক। এরই মাঝে বাড়িতে ঢুকলো রাদিফের বন্ধু রোহান। রাদিফের লাকেজ নিয়ে এসেছে। ওকে দেখে সোহেল শিকদার, তুহিন আর নয়ন চমকে উঠল। এই ছেলে ছিল ওদের গাড়ির ড্রাইভার। 2 দিন আগে এই রোহান অনেক আকুতি মিনতি করে ড্রাইভারের কাজ নিয়েছিল। সোহেল শিকদার বললেন, তুমি না তোমার বই ডেলিভারি হবে বলে চলে গেলে? রোহান বাঁকা হেসে বলে, কি যে বলেন আঙ্কেল, আপনি এত কিছু দেখার পরেও বুঝতে পারেননি কথাগুলো মিথ্যা ছিল, আর আমি এখনো বিয়ে করিনি। সোহেল শিকদার এগিয়ে আসে রাদিফের দিকে। রাদিফ বসা থেকে উঠে দাঁড়ায়। সোহেল শিকদার রাদিফের কাছে হাত রেখে বললেন, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়, অনেক অনেক ভালো থেকো, আর মিষ্টিকেও ভালো রেখো, ও কিন্তু আমারও মেয়ে, ওর অযত্ন করো না। রাদিফ স্বাভাবিক কণ্ঠে বলে, হোম, রাখবো, দোয়া করবেন, অবশ্যই সব সময় করব। সোহেল শিকদার এগিয়ে এসে রাশেদ চৌধুরীকে বললে, বন্ধু আজ তাহলে আসি, তুই ভাবিস না এই ঘটনার পরে তোকে ভুলে যাব, তুই আমার বন্ধুই থাকবি। সোহেল শিকদার চলে যাওয়ার জন্য হাঁটা দিল। নয়নও সাথে গেল। তুহিন ফিরে এসে রাদিফের সামনে দাঁড়ালো। রাদিফ তপ্ত শ্বাস ছেড়ে বসলো। রাদিফ বসে পড়তে তুহিন একটু অপমান বোধ করলো। তুহিন হালকা ঝুঁকে রাদিফকে বলে, আমার বাবা বিষয়টা নিয়ে মনে হয় না আর কিছু বলবে। এই ভেবে ভাবিস না যে আমি তোকে ছেড়ে বলে আমিও তোকে ছেড়ে দিব, এই বলে ভেবিস না যে আমি তোকে ছেড়ে দিব, তোকে আমি দেখিয়ে নিব। রাদিফ দাঁতে দাঁত চেপে নিজের রিভলভার বের করে। পাশ থেকে রুবেল চৌধুরী ইশারা করে চুপ থাকতে বললেন। রাদিফ দাঁত চেপে তুহিনকে বললেন, দেখতে এসে আবার নিজের প্রাণ হারাস না। তুহিন মাথা নাড়িয়ে বলে, চ্যালেঞ্জ। রাদিফ শক্ত কণ্ঠে বলে, অ্যাকসেপ্ট। বাহির থেকে সোহেল শিকদার তুহিনকে ডেকে ওঠে। তুহিন আর কিছু না বলে সোজা চলে গেল। রাদিফ রাগে ফুঁসছে। তুহিন হাতের কাছ থেকে চলে যাওয়ায় আজ ছাড়া পেয়ে গেল, কিন্তু এরপর রাদিফ ওকে ধরবেই। রাদিফ কথাগুলো ভাবতে ভাবতে যেন আরো রাগ উঠছে। ইচ্ছে করছে চোখের সামনে সবাইকে ধুমধাম করে গুলি করতে। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী দুজনেই বুঝতে পারে এই ছেলের রাগ উঠে গিয়েছে। রাশেদ চৌধুরী সাহস নিয়ে এগিয়ে এসে রাদিফকে বলে,
রুমে গিয়ে শুয়ে পড়তে। অনেক রাত হয়েছে। রাদীপ কোনো উত্তর না দিয়ে উঠে হন হন করে চলে গেল। মিষ্টি বসে থাকতে থাকতে মাত্রই ঘুমিয়ে পড়েছে। রাদীপ এসে 2বার নক করেছে। ওর থেকে উত্তর না পেয়ে একটু জোরেই বলে, এই দরজা খোল। রাদীপের ডাকে মিষ্টির কাঁচা ঘুমটা ভেঙে যায়। সাথে সাথে দরজা খুলে দেয় রাদীপ রুমে ঢুকে। মিষ্টি তৎক্ষণাৎ রাদীপকে বলে, আমি একটু নিজের রুমে যাচ্ছি, ড্রেস চেঞ্জ করে আসছি। রাদীপের মেজাজ এমনই তিরঙ্গেই, তার মধ্যে আবার এই কথা। রাদীপ চোখ পাকিয়ে তাকিয়ে মিষ্টির দিকে আর দাঁত কিরমির করতে করতে বলে, আমাকে কি পরপুরুষ মনে হয় তোর? এখানে চেঞ্জ করলে আমি দেখে নিব, আর তাতে তোর মান সম্মান চাঙ্গে উঠে যাবে। নিজের রুম থেকে ড্রেস নিয়ে এই রুমে আসবি, আজ দেখবো তোর মান সম্মান কোথায় যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সকলেই? আজকের পার্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলটিতে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।